হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটি 2012-এর যে কোয়েশ্চেনটা ছিল তার পার্ট 1 পার্ট 2 তো আমরা ডিসকাস করেছি। তো এবার নেক্সট পার্টে 15 কোয়েশ্চেন নাম্বার থেকে আমরা ডিসকাস এখানে করছি, ঠিক আছে? তো 15 কোয়েশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো এই ইকুয়েশনের রুটগুলো যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে তাহলে আমরা কি কন্ডিশন পেতে পারি, ঠিক আছে? দেখো, আমরা রুটগুলোকে এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে টেক করেছি। যে রুটগুলো হচ্ছে আলফা মাইনাস বিটা, আলফা আর একটা হচ্ছে আলফা প্লাস বিটা। এখানে কমন ডিফারেন্স কত? এখানে কমন ডিফারেন্স সমান হচ্ছে বিটা, কমন ডিফারেন্স হচ্ছে বিটা। তিনটে রুট আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে ধরে নিয়েছি এবং এটাই জেনারেল মেথড আর কি। যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বলে এইটা, এবং যদি জিওমেট্রিক প্রোগ্রেশন বলে তারও একটা তোমার টেক করার সিস্টেম আছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আলফা মাইনাস বিটা, আলফা এবং আলফা প্লাস বিটা। নেক্সট আমরা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিয়েশন যেটা ছিল সেইটা এখানে অ্যাপ্লাই করেছি। দেখো, সাম অফ দ্য রুটস কি হয়, যেটা তোমার হাইয়েস্ট পাওয়ার থাকে তার পরেরটার কোপিয়েশন মাইনাস অফ সেই কোপিয়েশন ডিভাইডেড বাই হাইয়েস্ট পাওয়ারের কোপিয়েশন। তাহলে এখানে দেখো কিউ আছে হাইয়েস্ট, তাহলে এখানে সাম অফ দ্য রুটস কী হবে, এক্স স্কোয়ারের কোপিয়েশন ডিভাইডেড বাই এক্স কিউ এর কোপিয়েশন, অবশ্যই মাইনাস। এখানে মাইনাস দিয়ে শুরু হবে, তারপর সাইনটা অল্টারনেট হয়। তাহলে এটা যদি আমি সাম করি তাহলে কত পাবো? দেখো, বিটা বিটা ক্যান্সেল হবে, তাহলে পাবো 3α ইকুয়াল টু, এটা হচ্ছে মাইনাস পি। তাহলে আলফা ইকুয়াল টু কত পেলাম? মাইনাস পি বাই 3। এবার দেখো, আলফা যেহেতু এই ইকুয়েশনের একটা রুট, তাহলে আলফা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তার মানে আলফা কিউ প্লাস পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল টু 0 হবে। যেহেতু আলফাটা এই ইকুয়েশনের রুট, তো তাহলে আলফাটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এইবার আলফার ভ্যালু আমরা জানি ইন ফর্ম অফ পি, তাহলে সেই ভ্যালুগুলো আমরা এখানে পুট করে দিয়েছি, এটাকে ক্যালকুলেট করা হয়েছে, দিয়ে আলটিমেটলি এসছে দেখো 2pq/27 ইকুয়াল টু পিকিউ প্লাস 3a/3। 3 9 ক্যান্সেল করে দিয়েছি। এবার ডায়াগোনালি মাল্টিপ্লাই করলেই তুমি কন্ডিশনটা পেয়ে যাবে। কন্ডিশনটা হচ্ছে 2pq ইকুয়াল টু 9 ইন্টু পিকিউ প্লাস 3r। দিস ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন ইফ দ্য রুটস অফ দিস ইকুয়েশন আর ইন এপি। যদি এপিতে থাকে তাহলে এই ইকুয়েশনটা আমরা পাবো, ঠিক আছে? তো এইটা গেল কোয়েশ্চেন নাম্বার 15। নেক্সট আমরা ডিসকাস করব কোয়েশ্চেন নাম্বার 16 নিয়ে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, ইফ পি জেড, পি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে জেড, মানে ইন কমপ্লেক্স প্লেন, ঠিক আছে? ইন কমপ্লেক্স প্লেনে তোমার কোঅর্ডিনেট হচ্ছে জেড, স্মল জেড, কমপ্লেক্স যেমন বলে কমপ্লেক্স স্মল জেড ইজ এ ভেরিয়েবল পয়েন্ট ইন দ্য কমপ্লেক্স প্লেন, ইজ এ ভেরিয়েবল পয়েন্ট ইন দ্য কমপ্লেক্স প্লেন, যেটা বললাম একটা পয়েন্ট কমপ্লেক্স প্লেনে ভেরিয়েবল পয়েন্ট, সাজ দ্যাট মড অফ জেড মাইনাস আয়োটা দিস ইকুয়াল টু 2। এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে ওই কমপ্লেক্স নাম্বারটা যেটা হচ্ছে কোঅর্ডিনেট অফ দিস ভেরিয়েবল পয়েন্ট পি। ফাইন্ড দ্য লোকাস অফ পি অ্যান্ড মেনশন ইটস সেন্টার। পি পয়েন্টের লোকাস ফাইন্ড করতে হবে এবং যে লোকাসটা পাবো তার সেন্টার ফাইন্ড করতে হবে, ঠিক আছে? চলো, তাহলে যে কন্ডিশনটা দিয়েছে বা যে ইকুয়েশনটা স্যাটিসফাই করছে ওই জেড, সেটা আমরা এখানে লিখেছি। দেখো, জেড ইকুয়াল জেড মড অফ জেড মাইনাস আইওটা ইকুয়াল টু 2, এটা হচ্ছে গিভেন কন্ডিশন। এইবার আমরা জেডটাকে যেহেতু কমপ্লেক্স নাম্বার, তাহলে এটাকে আমরা একটা জেনারেল কমপ্লেক্স নাম্বার জেনারেল ফর্মে যেটা আমরা লিখি এ প্লাস আইবি বা এক্স প্লাস আইবি, সেটা লিখে নিয়েছি এক্স প্লাস আইওটা ওয়াই। এবার জেডের জায়গায় ভ্যালুটা পুট করে দিয়েছি, তাহলে মড অফ, এটা যদি তুমি আইগুলোকে একটা সাইড করো তাহলে এক্স প্লাস আই কমন গেল এই দুটো থেকে, আইওটা ইন্টু ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 2। এবার কোনো একটা কমপ্লেক্স নাম্বার মডিউলাস করতে আমরা জানি যে রিয়েল পার্টের স্কোয়ার রুট অফ রিয়েল পার্টের স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার মানে ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার দিস ইকুয়াল টু 2। এবার আমরা বোথ সাইড স্কোয়ার করে দিয়েছি, তাহলে এটা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4, ঠিক আছে? সিম্পল ক্যালকুলেশন। দেখো, এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটা হচ্ছে কিসের ইকুয়েশন? এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন যার রেডিয়াস হচ্ছে 2, যেহেতু 4টা হচ্ছে 2 স্কোয়ার, তাহলে রেডিয়াস হচ্ছে 2 এবং সেন্টার হচ্ছে কোথায়? দেখো, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় এক্স মাইনাস 0 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 তার স্কোয়ার দিস ইকুয়াল টু 4। তাহলে সেন্টার কোথায়? সেন্টার হচ্ছে সেন্টার হচ্ছে 0,1, তাই না? এক্স মাইনাস 0, তাহলে 0,1 ইজ দ্য সেন্টার অফ দিস সার্কেল। তাহলে দুটো কোয়েশ্চেন ছিল, একটা বলেছিল ফাইন্ড দ্য লোকাস অফ দ্য ভেরিয়েবল পয়েন্ট পি, তাহলে পি পয়েন্টের লোকাস কি পেলাম? এইটা, দিস ইজ দ্য
required locus of the point P and center of this locus। তো এই লোকাসের সেন্টার আমরা অলরেডি দেখেছি, কারণ লোকাসটা তো একটা সার্কেল, তাহলে এই সার্কেলের সেন্টার কত হবে 0,1। এবার এটাকে যদি আমরা কমপ্লেক্সে লিখি তাহলে কি লিখবো 0 + 1 ইন্টু আয়োটা, মানে আয়োটা দিস ইকুয়াল টু 0টা তো কোনো ভ্যালু নেই, তাহলে আয়োটা। তাহলে যদি ইন কমপ্লেক্স নাম্বার সেন্টার বলি দ্যাট ইজ আয়োটা অ্যান্ড দিস ইজ দ্য লোকাস অফ দ্য ভেরিয়েবল পয়েন্ট পি। দেখো কোয়েশ্চেন নাম্বার 17, সিগমা ইকুয়াল টু একটা পারমুটেশন দিয়েছে 1 2 3 4 1 3 4 2 বি এ পারমুটেশন অফ দ্য সেট 1 2 3 4। এই সেটের উপর একটা পারমুটেশন তোমাকে দিয়ে দিয়েছে। ডিটারমাইন দ্য অর্ডার অফ দিস সিগমা অর অর্ডার অফ দিস পারমুটেশন। এই পারমুটেশনের অর্ডার ফাইন্ড করতে বলেছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে। দেখো এখানে সিগমা ইকুয়াল টু কি বলেছেন, যেটা বলেছে 1 2 3 4, নিচে 1 3 4 2। তাহলে এবার আমরা দেখব যে এখানে কতগুলো সাইকেল আছে এবং কত অর্ডারের সাইকেল আছে। দেখো 1 1ই যাচ্ছে, তাহলে এখানে কোনো সার্কুলেশন হয়নি। 2 থেকে সার্কুলেশন স্টার্ট হয়েছে, 2 to 3 3 to 4 4 to 2 অ্যান্ড দেন 2 to 1। তাহলে এইটা একটা সার্কেল হচ্ছে, পুরো সার্কুলেশন হয়েছে। 2 থেকে 3-তে গেছে, 3টা 4-এ গেছে, 4টা আবার 2-এ গেছে, 2 আবার 2-এ এসেছে, তাহলে একটা সার্কেল হয়েছে, সার্কুলেশন হয়েছে। তাহলে এটা তাহলে সাইকেলটা কেমন পেলাম 2 3 4 নিয়ে। 1টা তো 1 1ই হয়ে আছে, তো এখানে তো কোনো সার্কুলেশন হয়নি, তাহলে এখানে একটাই সাইকেল ফর্ম করেছে, সেটা হচ্ছে 2 3 4, এই তিনটে নিয়ে একটা সাইকেল ফর্ম করেছে, ঠিক আছে। যেহেতু ওখানে সার্কুলেশন হয়েছে তাহলে 2 3 4 একটা সাইকেল ফর্ম করেছে। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে 3টে, তাহলে ইট ইজ এ সাইকেল অফ অর্ডার 3, ঠিক। তাহলে এখানে এই যে পারমুটেশনটা দেওয়া থাকবে সেটাকে যে সাইকেলে লিখতে পারবো, সেই সাইকেলগুলোর যে অর্ডার সেইটাই হবে দ্য অর্ডার অফ দ্য পারমুটেশন, ঠিক আছে। তাহলে এখানে অর্ডার কত পেলাম 3, দেয়ারফর উই ক্যান রাইট সিগমা পারমুটেশন কিউ ইকুয়াল টু আয়োটা। মানে এই পারমুটেশন যদি 3 টাইমস মাল্টিপ্লাই করো তাহলে তুমি আইডেন্টিটি পারমুটেশনটা ব্যাক পাবে। আইডেন্টিটি পারমুটেশন মানে 1 1-এ যাবে, 2 2-এ যাবে, 3 3-তে যাবে, 4 4-এ যাবে, ওইটা হচ্ছে তোমার এখানে আইডেন্টিটি পারমুটেশন। 1 2 3 4 1 2 3 4 ইজ দ্য আইডেন্টিটি পারমুটেশন। 3 টাইমস যদি প্রোডাক্ট করো, এইটার সাথে একবার করবে প্রোডাক্ট, সেটার সাথে আবার একবার যদি প্রোডাক্ট করি তাহলে এইটা আমরা ফেরত পাবো, ঠিক আছে। এবং সেটা কোত্থেকে বুঝলাম, এইখানে সিগমাতে যে যত অর্ডারে সাইকেল পাবো তো সেইটাই হবে অর্ডার অফ দ্য পারমুটেশন। তাহলে অর্ডার অফ দ্য পারমুটেশন বা অর্ডার অফ দ্য সিগমা ইকুয়াল টু কত হবে এখানে 3। তো এটা খুবই ইজি কোয়েশ্চেন, জাস্ট এখানে দেখতে হবে কোনখানটা সার্কুলেট করছে, তাহলেই আমরা সাইকেলটা পেয়ে যাবো। এবার সাইকেলে যে অর্ডার হবে দ্যাট ইজ দ্য অর্ডার অফ দ্য পারমুটেশন। নেক্সট একটা কোয়েশ্চেন আছে যেটা ভেক্টর স্পেস থেকে, কোয়েশ্চেন নাম্বার 18, শো দ্যাট দ্য ভেক্টরস দিস 3 ফর্ম এ বেসিস অফ দ্য ভেক্টর স্পেস V3 ওভার দ্য ফিল্ড অফ রিয়েল নাম্বারস, ঠিক আছে। যে এই যে তিনটে ভেক্টর আমরা দিয়েছি, মানে ওরা গিভেন আছে কোয়েশ্চেনে, এই ভেক্টর তিনটে একটা বেসিস ফর্ম করবে, সেইটা আমাকে শো করতে হবে। তো যে কোনো তিনটে ভেক্টর যখন বেসিস ফর্ম করবে তার কন্ডিশন কী ছিল, যে ভেক্টর তিনটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং তার সাথে যে কোনো একটা ভেক্টর ফ্রম V3 সেটাকে যদি এই তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় তাহলেই হবে আমার এই তিনটে ভেক্টর হবে একটা বেসিস ফর্ম করবে, ঠিক আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবং কোনো একটা ভেক্টর ফ্রম V3, ইফ any vector from V3 can be expressed as a linear combination of these three given vectors, then that three vectors are form a basis, ঠিক আছে। এটা হচ্ছে কন্ডিশন। তো আমরা কি করব, তাহলে আমরা একটা একটা করে কন্ডিশনগুলো স্যাটিসফাই করার চেষ্টা করব, যে প্রথমে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা দেখব। তো তার জন্য দেখো ভেক্টর তিনটে রোতে আমি ডিটারমিনেন্ট লিখেছি। এখানে একটা ডিটারমিনেন্ট ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয় দেন ডিপেন্ডেন্ট, আর ডিটারমিনেন্ট ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয় দেন ইন্ডিপেন্ডেন্ট। তো ডিটারমিনেন্ট ভ্যালুটা থেকে এসছে -9, দিস নট ইকুয়াল টু 0, দেন দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, নট ইকুয়াল টু 0 মিনস ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেছে। এইবার আমরা দেখব যে কোনো একটা ভেক্টর আমরা নিয়ে নেব V3 থেকে, এবং সেইটাকে যদি এই তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা পসিবল হয় তাহলে আমরা বলতে পারবো এই তিনটে ভেক্টর বেসিস ফর্ম করছে। বেশ,
তাহলে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সিটা চেক হয়ে গেছে। এইবার আমরা একটা ভেক্টর ধরে নিয়েছি এ স্মল এ বি সি ফ্রম V3 বিলংস টু V3, ঠিক আছে। এইবার আমরা ধরেই নিলাম যে এটাকে আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছি গিভেন তিনটে ভেক্টরের আকারে, এবং এই যে লিখছি এইটা কি ঠিক সেটা আমরা এবার যাচাই করব। দেখো, তো এই ভেক্টরটাকে আমরা লিখেছি এ বি সি ইকুয়াল টু, যেহেতু স্মল এ বেশি ধরেছি এখানে আমরা কনস্ট্যান্টগুলোকে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি দিয়েছি। লিনিয়ার কম্বিনেশন আকারে লিখেছি একটা কনস্ট্যান্ট ইন্টু ফার্স্ট ভেক্টর প্লাস সেকেন্ড কনস্ট্যান্ট ইন্টু সেকেন্ড ভেক্টর প্লাস থার্ড কনস্ট্যান্ট ইন্টু থার্ড ভেক্টর, এইভাবে এটাকে লিনিয়ার কম্বিনেশন বলে। তো এইটাকে আমরা তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখেছি। এইবার তুমি যদি করসপন্ডিং কম্পোনেন্টগুলোকে ইকুয়াল করো তাহলে কী পাবো, এদিক থেকে দেখো এ প্লাস 2b প্লাস সি দিস ইকুয়াল টু এ, তাই লিখেছি। আর সেকেন্ডের ক্ষেত্রে 2 ইন্টু এ মানে 2a, 1 ইন্টু বি বি মাইনাস সি ইকুয়াল টু বি, সেটা লিখে সেকেন্ড নাম্বার, একইভাবে থার্ডটাও লিখেছি, ঠিক আছে। করসপন্ডিং কম্পোনেন্টগুলো ইকুয়াল করে আমরা তিনটে ইকুয়েশন পেলাম। এইবার এই যে লিনিয়ার কম্বিনেশনটা লিখেছি এই লিনিয়ার কম্বিনেশনটা কারেক্ট বা পসিবল বলবো তখনই যখন এই যে এ বি সি আছে এই তিনটেকে আমরা ফাইন্ড করতে পারবো বা এই তিনটে এক্সিস্ট করবে। দেখো, এইবার এই যে তিনটে ইকুয়েশন পেলাম এর দেখো যে এবিসি এর তিনটে ইকুয়েশন পেয়েছি, এবিসি এখানে ভেরিয়েবল হিসেবে আমরা ধরতে পারি। দেখো তিনটে এবিসি এর তিনটে ইকুয়েশন। এবার এই যে ইকুয়েশন এর যে ডিটারমিনেন্ট, কোপিশিয়েন্ট ডিটারমিনেন্ট, অ্যাকচুয়ালি কোপিশিয়েন্ট ডিটারমিনেন্ট দেখো এইটাই, দেখো 1 2 1 1 2 1 2 1 মাইনাস 1 2, সরি এইটা এখানে আছে দেখো 2 1 মাইনাস 1, আর একটা হচ্ছে 1 2 0 1 0 1 0 2, ঠিক আছে 1 0 2, না সরি এটা না, এটা কোপিশিয়েন্ট ডিটারমিনেন্ট আমরা এখানে দেখে নেবো। দ্য কোপিশিয়েন্ট ডিটারমিনেন্ট 1 2 1 2 1 মাইনাস 1, আর তারপর একটা হচ্ছে 1 0 2। তো এই ডিটারমিনেন্টটা তুমি যদি ফাইন্ড করো দেন দিস নট ইকুয়াল টু 0, দিস নট ইকুয়াল টু 0, এই ডিটারমিনেন্টটা ভ্যালু হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে কোপিশিয়েন্ট ডিটারমিনেন্টটা কী পেলাম আমরা, কোপিশিয়েন্ট ডিটারমিনেন্ট কিন্তু নট ইকুয়াল টু 0। কোপিশিয়েন্ট ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলতে পারি যে এই যে সিস্টেম অফ ইকুয়েশন, এই যে সিস্টেম অফ ইকুয়েশন এটা কিন্তু সলভেবল বা সলিউশন এক্সিস্ট করে, সলিউশন এক্সিস্ট করে। কেন, তাহলে সলিউশন এক্সিস্ট করা মানে কি, সলিউশন এক্সিস্ট করা মানে হচ্ছে যে এই যে এ বি সি এরাই তো এখানে ভেরিয়েবল, তাহলে এ বি সি এর কোনো একটা ভ্যালু আমরা পেতে পারি। তাহলে এ বি সি এর যদি ভ্যালু পেতে পারি তাহলে এই যে লিনিয়ার কম্বিনেশন এটা আমরা কারেক্ট লিখেছি, পসিবল লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা, কারণ এই যে ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 এর দ্বারাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এ বি সি এর তিনটে ভ্যালু আছে। তো এ বি সি এর যদি তিনটে ভ্যালু থাকে তাহলে এই লিনিয়ার কম্বিনেশনটা লেখা পসিবল। তাহলে একটা ভেক্টর নিয়েছিলাম হ্যাপাজেনলি ফ্রম V3, যেটাকে আমরা কিন্তু গিভেন তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পেরেছি। তাছাড়াও আমরা আগেই প্রুভ করে এসেছি যে এই তিনটে ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে বেসিস হওয়ার দুটো কন্ডিশনই এই তিনটে ভেক্টর স্যাটিসফাই করছে, দেয়ারফর দিস থ্রি ভেক্টরস ফর্ম এ বেসিস, ঠিক আছে। তো দুটো কন্ডিশন মনে রাখবে, একটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, আর সেকেন্ড হচ্ছে যে কোনো একটা ভেক্টর আমরা V3 থেকে নেবো সেইটাকে এই তিনটে লিনিয়ার কম্বিনেশন আকারে যদি লেখা যায়, ঠিক আছে। আর যদি নট বেসিস বলে তখন কি করবে, নট বেসিস হলে তোমাকে এমন একটা এলিমেন্ট ধরতে হবে যেটাকে তোমরা এই তিনটের আকারে লিখতে পারছি না, সেখানে তোমার এইভাবে না দেখিয়ে তুমি ইকুয়েশন করেও দেখাতে পারো বা এই প্রসেসেও যেতে পারো। তখন ডিটারমিনেন্টটা কী হবে, এই কোপিশিয়েন্ট ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0 হবে। ইকুয়াল টু 0 মানে কি, এবিসি এর ভ্যালু আমরা পাবো না, ঠিক আছে। সলিউশন অফ দিস থ্রি ইকুয়েশন ডাজ নট এক্সিস্ট, তার মানে কি এবিসি এর ভ্যালু পাবো না সেক্ষেত্রে, তখন তাহলে বেসিস ফর্ম মানে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো না, তাহলে বেসিস ফর্ম করবে না। বা এখানেও ব্রেক করে যেতে পারে, এখানেও ভেক্টর তিনটে ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে, তাহলেও বেসিস ফর্ম করবে না, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে নট বেসিসের ক্ষেত্রে, বাট এটা বেসিস হচ্ছে, তো এটা তো সেহেতু কন্ডিশন দুটো স্যাটিসফাই করে গেছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 19। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং কোয়েশ্চেনটা যদিও লেন্থি বাট এটা তোমার ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। দিস কোয়েশ্চেন ফ্রম রিয়েল পার্ট সেভারাল ভেরিয়েবলস থেকে, ঠিক আছে, সেভারাল ভেরিয়েবলস থেকে এই কোয়েশ্চেনটা আছে। তো দেখবো কোয়েশ্চেনটা কি আছে, দেখো
Question number 19. If f of x y equal to this when x not equal to 0, y not equal to 0, and 0 when x equal to 0 and y equal to 0, then prove that f x y 0 0 is not equal to f y x 0 0. x y 0 0 is not equal to f y x 0 0. এবার এই প্রুফটা করার আগে আমি সেভারাল ভেরিয়েবলসের মানে একটা যে পার্শিয়াল যে ডেরিভেটিভ করা হয় তার ফর্মুলাটা আমরা এখানে লিখে দিচ্ছি যে এফ এখানে নিচে সাফিক্সে এক্স বা ওয়াই মানে হচ্ছে কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে। তো এফ এক্স এক্স ওয়াই দিস এইটার ফর্মুলা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, দেখো এখানে এক্স ওয়াই আছে, তাহলে যদি এক্সের রেসপেক্টে পার্শিয়াল করি তাহলে প্রথমেটায় এইচটা প্লাস হবে কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই বাই এইচ। আর যদি ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করি তখন কে টেন্স টু 0 হবে এবং কেটা অ্যাড হবে কোথায়, সেকেন্ডটায়। দেখো প্রথমটা এক্সই থাকবে, সেকেন্ডটা ওয়াই প্লাস কে হবে, এটা যা ছিল ওখানে এখানেও তাই হবে, এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ওখানে এইচ ছিল এখানে কে হবে। তো এই ফর্মুলা দুটো কিন্তু মনে রাখতে হবে যে এক্স এর রেসপেক্টে কী ফর্মুলা আর ওয়াই এর রেসপেক্টে কী ফর্মুলা, এইটাই কিন্তু আমরা জানলে তবেই কিন্তু এই প্রবলেমটা করতে পারবো, ঠিক আছে। এইবার দেখো প্রথমে কি করতে বলেছে, এক্স ওয়াই 0 0 মানে 0 0 পয়েন্টে এক্স ওয়াই। এবার এখানে মনে হবে যে আমি তো এক্স এর ফর্মুলা বললাম বাট এক্স ওয়াই কী করে আসছে, নো প্রবলেম, এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স অফ এফ অফ ওয়াই, মানে এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে যে এফ অফ ওয়াইকে এফ অফ এক্স করতে হবে, মানে এফ অফ ওয়াইকে এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, ঠিক আছে। এফ অফ ওয়াইকে এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ আমরা করব। তাহলে দেখো এটাকে লিখতে পারি, তাহলে কার রেসপেক্টে ডেরিভেটিভ করছে এখানে, এফ অফ এক্স ওয়াই মানে এফ অফ ওয়াইকে এক্সের রেসপেক্টে করছি, তাহলে কোন ফর্মুলায় যাব, এই ফর্মুলায় যাব। তাহলে দেখো লিখেছি লিমিট এইচ টেন্স টু 0, কিন্তু এখানে তো এফ নেই, এখানে এফ ছিল বলে এফ ছিল লিখেছিলাম, বাট এখানে কি আছে, এখানে তো এফ অফ ওয়াই আছে, তার জন্য এটা এফ অফ ওয়াই লিখেছি। দেখো ফর্মুলা সেম, এখানে এক্স আর ওয়াইয়ের জায়গায় 0 0 আছে, তাহলে ওখানে এক্স প্লাস এইচ ছিল, এখানে 0 প্লাস এইচ লিখবো যেহেতু 0 0 দিয়েছে, তাহলে 0 প্লাস এইচ কমা 0 মাইনাস ওখানে এফ 0 0 ছিল বা এফ এক্স ওয়াই ছিল, এখানে এফ ওয়াইয়ের ডেরিভেটিভ করছে সেহেতু এফ ওয়াই 0 0 বাই এইচ। তার মানে এই ফর্মুলাটাই লিখলাম, বাট যেহেতু এখানে ফাংশনটা এফের পরিবর্তে এফ ওয়াই আছে জাস্ট ওই চেঞ্জটা আমরা করেছি, আর এক্স ওয়াইয়ের জায়গায় জাস্ট 0 0 আমরা লিখেছি, ওকে। এটা হলো। এবার দেখো এখানে কিন্তু যে এফ ওয়াই, এখানে যে এফ ওয়াই এটা 0 প্লাস এইচ মানে এইচ, এইচ কমা 0 এসছে, এইটার ভ্যালু আমাদেরকে ফাইন্ড করতে হবে এবং এফ ওয়াই 0 0 ভ্যালু ফাইন্ড করতে হবে। এবার এইগুলো আমরা একটা একটা করে করব। এবার এফ ওয়াই এইচ 0 যেটা আছে সেটার ফর্মুলা তো আমরা জানি, এফ ওয়াই 0 0, এই ফর্মুলায় যাব, তাহলে লিমিট কে টেন্স টু 0। দেখো এখানে এইচ কমা 0 আছে, তাহলে এইচ কমা 0 মানে এক্স কমা ওয়াই প্লাস কে ছিল, তো তাহলে এক্সের জায়গায় এইচ আছে, এইচ লিখেছি, কমা ওয়াইয়ের জায়গায় 0 প্লাস কে মাইনাস এফ অফ এক্স ওয়াই ছিল, এখানে এইচ 0 আছে তাহলে এইচ 0ই হবে বাই কে। এবার এখানে যদি এইটা ক্যালকুলেট করি তাহলে কী হবে, এফ অফ এইচ কমা কে হবে 0 প্লাস কে মানে কে, তাহলে এফ অফ এইচ কে, তাহলে এইচ কে এখানে এক্স ওয়াই যদি এইটা হয় তাহলে এইচ কে কী হবে, এক্সের জায়গায় এইচ আর ওয়াইয়ের জায়গায় কে, তো সেটাই করেছি, মাইনাস এফ এইচ 0 কী হবে, দেখো এইচ 0 যদি করি এখানে যেহেতু এক্স ওয়াই আছে তাহলে ওয়াইয়ের জায়গায় 0 বসালে এটা পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে এটা পুরোটাই আমরা 0 লিখেছি এফ এইচ 0টাকে, নিচে যেমন কে ছিল লিখেছি, কে কে ক্যান্সেল করেছি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি পেয়েছি এইচ কিউ বা এইচ স্কোয়ার, আর কেটা তো 0 বসিয়ে দিয়েছি, তাহলে এটা পেলাম এইচ। আর একটা কী ছিল, এফ ওয়াই 0 0, এবার এফ ওয়াই 0 0 একইভাবে আবার ডেফিনেশন অ্যাপ্লাই করেছি, এইটা পেয়েছি দেখো 0। এবার এই দুটো ভ্যালু এইটার এইটা আমরা প্রথমে আবার এফ এক্স ওয়াই যেটা ছিল সেখানে পুট করে দিয়েছি, তাহলে এফ এক্স ওয়াই 0 0 ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ ওয়াই এইচ কমা 0 0 ছিল সেই জায়গাতে আমরা পুট করব কত, এইচ এসছে, তাহলে এইচ দিলাম, মাইনাস এফ ওয়াই 0 0 এটার ভ্যালু কত এসছে 0, সেটা 0 লিখলাম ডিভাইডেড বাই এইচ ছিল, এইচ লিখলাম, দিস ইকুয়াল টু এইচ এইচ ক্যান্সেল হয় 1 হবে, তাহলে এইটার ভ্যালু হলো 1, ঠিক আছে। এবার সেম ওয়েতে এফ ওয়াই এক্সটা করবো, এফ ওয়াই এক্স মানে কি, এফ ওয়াই এক্স মানে হচ্ছে এফ ওয়াই অফ এফ এক্স, মানে এফ এক্স ফাংশনটাকে এফ ওয়াইয়ের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, ঠিক আছে। তাহলে একই যা মেথড ওখানে বললাম একই মেথড, এবার কিন্তু ওয়াইয়ের রেসপেক্টে লিখেছি, বাকিগুলো যেমন ওখানেও ছিল একইভাবে এখানে ক্যালকুলেট করা হয়েছে।
এইটার ভ্যালু দেখো এসছে -1। এই ক্যালকুলেশনটা দেখবে, ওইটা যদি বুঝতে পেরেছো তাহলে এটাও কিন্তু বুঝতে পারবে, একই রকম সেম, জাস্ট চেঞ্জ একটু একটু, কে এর জায়গায় এইচ এর জায়গায় জাস্ট কে আছে, ঠিক আছে। তো চেঞ্জটা দেখবে। এবার এটার ভ্যালু এসছে -1, তাহলে দেখো ওখানে এসেছিল 1, এখানে এলো -1, তারপর দিস আর নট ইকুয়াল, সেটাই প্রুভ করতে দিয়েছিল। তো এইটা খুব কঠিন নয়, বাট এই ফর্মুলা দুটো আমাকে খেয়াল রাখতে হবে, এই দুটো যদি মনে রাখতে পারো আর এইটা যদি বুঝতে পারো, এফ এক্স ওয়াই মানে হচ্ছে এফ এক্স অফ এফ ওয়াই, মানে এফ ওয়াইকে এক্সের রেসপেক্টে, আর ওয়াই এক্স মানে হচ্ছে এফ এক্সকে ওয়াই রেসপেক্টে, ঠিক আছে। তো এই দুটো যদি বুঝতে পারো তাহলে কিন্তু এটা খুবই সহজ এবং খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যদিও কোয়েশ্চেনটা একটু লেন্থি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে।